ও যথেষ্ট আমার জন্য। শুধুমাত্র ওর বাবা হয়ে আমি পুরো জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবো। কিন্তু ওর মা বাবা হলেও অনেকগুলো জিনিস আমরা মিস করে গিয়েছি। আমি ওর জীবনের 5টা বছর মিস করে গিয়েছি। তুমি একটা নর্মাল প্রেগনেন্সির জার্নি মিস করে গিয়েছো। একটা বাচ্চাকে কেন্দ্র করে মা বাবার এই অনুভূতিগুলো কতটা দামি হয় তা আমি আন্দাজ করতে পারছি। আমি জানি হারিয়ে যাওয়া সময় আর ফিরে আনার সুযোগ নেই, কিন্তু আরেকটা ছোট্ট প্রাণের মাধ্যমে উই ক্যান এক্সপেরিয়েন্স দ্য জার্নি অফ প্যারেন্টহুড অ্যাগেইন। বাণী এতক্ষণ চুপচাপ দুর্জয়ের কথা শুনছিল। দুর্জয়ের কথার অর্থ সে খুব ভালো করেই বুঝতে পারছে। বাণী জানে সে যদি এই মুহূর্তে বলে যে সে আর বাচ্চা চায় না, তবে দুর্জয় জীবনে ওটা নিয়ে টু শব্দ করবে না। কিন্তু বাণীর মনেও একটা শূন্যতা আছে। প্রথম প্রেগনেন্সি প্রত্যেকটা নারীর কাছেই একটা ম্যাজিক্যাল জার্নি হয়, কিন্তু বাণীর প্রথম প্রেগনেন্সি জার্নিটা ছিল ভয়াবহ। তার মানসিক পরিস্থিতি তখন এতটাই বাজে ছিল যে সে প্রথম মাতৃত্বের স্বাদ মন ভরে উপভোগের সুযোগও পায়নি। হুট করে বাণীর চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। আফরার সঙ্গে ছোট্ট একটা প্রাণ এই ঘরে তাদের সামনে বেড়ে উঠবে। সেই প্রাণটা হবে তার আর দুর্জয়ের অংশ। দুই সন্তান মিলে তাদের জীবনটা পরিপূর্ণ করে তুলবে। দুর্জয় আর আফরা যখন ঘরের বাহিরে থাকবে, তখন এই একাকী ঘরটায় ছোট্ট আরেকটা প্রাণ বাণীকে সঙ্গ দিবে। আফরার মতোই খুব আদুরে হবে সে। বাবা মা এবং বোনের স্নেহ শাসনে বেড়ে উঠবে। বাণী আর ভাবতে পারে না, ভাবনাটাকে বাস্তবে দেখার খুব লোভ হয় তার। একটা সুস্থ মাতৃত্বের স্বাদের লোভ জাগে মনে। মুখে বলতে চায় যে সেও আর একটা সন্তান চায়, কিন্তু মুখ ফুটে আর বলতে পারে না। নীরবে দুর্জয়ের পিঠে হাত রাখে। দুর্জয় হয়তো স্ত্রীর নীরবতার ভেতরেই লুকিয়ে থাকা ইচ্ছেটা বুঝতে পারে। শান্ত গলায় বলে, ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো আমরা। তুমি ফিজিক্যালি বেবি ক্যারি করার মতো ফিট থাকলেই একমাত্র এই ব্যাপারে আগাবো আমরা। তোমার হেলথ নিয়ে কম্প্রোমাইজ করে কাউকে প্রয়োজন নেই আমার। অন্ধকারের মাঝেও বাণী ঘোর লাগা চোখে মানুষটাকে দেখার চেষ্টা করলো। এই সুপুরুষটা তার স্বামী, তার মেয়ের বাবা ভাবতেই তার শরীরে কাঁটা দিয়ে উঠল। মনের এক কোণে উতলে উঠে ভালো লাগার অনুভূতি। বাহিরে তখন ঝুম বৃষ্টি। রাতের গভীরতার ফলে পুরো চট্টগ্রাম শহরটা তখন নিশ্চুপ। ঘুমিয়ে আছে সম্পূর্ণ নগরী। ঠিক সেই সময় ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে কাঠের দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে কেউ একজন। অতি সাবধানে পা ফেলে রুমের ভেতর প্রবেশ করে। তার পিছু পিছু আরেকজনও রুমের ভেতর প্রবেশ করে দরজাটা চাপিয়ে দেয়। ধীর পায়ে হেঁটে বিছানার দিকে এগিয়ে যায় দুজন। প্রিয় কুশনটা জড়িয়ে আফরা তখন গভীর ঘুমে তলিয়ে। নারী অব্যপ্ত এগিয়ে গিয়ে আফরার মাথার কাছে বসে। আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে স্বরে ডাকে, মা। আফরা কিছুটা নড়ে চড়ে ওঠে। নারী শব্দটা আবার ডাকে, মা ওঠো। আফরার পাতলা ঘুমটা ছুটে যায়। সে চোখ ডলতে ডলতে পিটপিট করে তাকায়। অতঃপর কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রয়। হাসি মুখে তার দিকে তাকিয়ে থাকা মানুষ দুটো বলে ওঠে, হ্যাপি বার্থডে। আফরার ঘুম পুরোপুরি উবে যায় এবার। সে দ্রুত উঠে বসে। দুর্জয় হাতে আফরার প্রিয় ডার্ক ফরেস্ট কেক। কেকের উপর সুন্দর করে ইংরেজিতে লেখা আফরা টার্নস 7। মেয়ের বিস্মিত মুখ দেখে দুর্জয় হাতের কেকটা একপাশে রেখে হাত বাড়িয়ে একটা সুইচ অন করে দেয়। মুহূর্তে সম্পূর্ণ রুমটা ফেরি লাইটের টিমটিমে সোনালি আলোয় আলোকিত হয়ে যায়। বাণী পেছন থেকে মেয়েকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মা। মধ্যরাতের এই অপ্রত্যাশিত সারপ্রাইজে আফরা খুশি হয়। খোলা মনে হেসে বলে, থ্যাংক ইউ মাম্মা। দুর্জয় দুহাত মেলে দিতেই আফরা মায়ের কোল ছেড়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে। দুর্জয় আদুরে গলায় বলে, হ্যাপি বার্থডে প্রিন্সেস। আপনার সারপ্রাইজ পছন্দ হয়েছে? ইয়েস। বাণী উঠিয়ে দাঁড়িয়ে তাড়া দিয়ে বলে, আগে কেক কাটো দ্রুত, ক্যান্ডেলস গলে যাচ্ছে। আফরা বিছানার মাঝটায় জায়গা করে বসে। তার দুপাশে বসে আছে দুর্জয় আর বাণী। মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে জীবনের নতুন একটা বছরকে শুভেচ্ছা জানায় সে। কেক কাটার পর্ব শেষ করতেই দুর্জয় উঠে গিয়ে বেশ কিছু ব্যাগ নিয়ে রুমে ফিরে আসে। ব্যাগগুলো থেকে অনেকগুলো র্যাপিং করা গিফট বক্স বের করে আফরার সামনে রেখে বলে, এগুলো সব আপনার। মাম্মা বাবা স্পেশালি আফরার জন্য এগুলো চুজ করেছি। গিফট বক্সগুলো নিয়ে আফরাকে আগ্রহী দেখায়। সে উৎসাহ নিয়ে একটা একটা করে গিফট বক্স আনবক্সিং করতে থাকে। কোনটাতে মার্বেল স্টোরিজের চরিত্রগুলোর টয় সেট, কোনোটাতে আবার চমৎকার স্টোরি বুকস। পছন্দসই উপহার পেয়ে আফরার চোখ মুখ ঠিকরে তখন আনন্দ প্রকাশ পাচ্ছে। হঠাৎ গোলাপি রঙের র্যাপিং পেপার মোড়ানো বক্সটা চোখে পড়তেই সে সেটা হাত বাড়িয়ে নেয়। আনবক্সিং করতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা মুকুট। মুকুটের ডিজাইনটা অনেকটা এলসার মুকুটের মতো।
দুর্জয় মুকুটটা নিয়ে আফরার মাথায় পরিয়ে দিয়ে হাসি মুখে বলে, আমাকে নিজের বাবা হিসেবে চুজ করার জন্য ধন্যবাদ বাচ্চা। আমাকে বাবা বানানোর জন্য ধন্যবাদ। আপনি আমার কাছে আল্লাহর পাঠানো সবথেকে স্পেশাল গিফট। বাণী মুগ্ধ নয়নে তাকিয়ে বাবা মেয়ের আদুরে আলাপ শুনতে থাকে। আফরা বিছানা ছেড়ে নেমে আয়নার সামনে যায় মাথার মুকুটটা দেখবে বলে। আয়নায় তাকিয়ে ঘুরে ঘুরে বারবার মুকুটটা ছুঁয়ে দেখছিল সে। হঠাৎ আবছা আবছা একটা ঘটনা তার মনে পড়ে যায়। ঘটনাটা তার পাপাকে ঘিরে। পাপাও একবার এরকমই একটা মুকুট নিয়ে এসেছিল তার জন্য। পুরোপুরি দৃশ্যটা বন্নির মনে না পড়লেও পাপার কথা মনে পড়ে তার। সুপ্ত মনে প্রশ্ন জাগে, পাপা এখন কোথায় আছে? কতদিন পেরিয়ে গেল? শেষ কবে পাপাকে দেখছিল তাও আফরার মনে নেই। আচ্ছা, পাপার তাদের জীবনে আর না থাকাটা কি ভালো কিছু? দিদা তো তাই বলে, জীবনে যা হয় সবকিছুর পেছনেই নাকি কোনো না কোনো ভালো লুকিয়ে থাকে। আফরা ধরে নেয় তার পাপার দূরে থাকাতেই হয়তো তাদের ভালো। মাম্মাকে এখন আর কেউ ব্যথা দেয় না। মাম্মাও আগের মতো আর এত চুপচাপ থাকে না। এমন নয় যে আফরা নিজের পাপাকে কিন্তু সেই রাতের ভয়ঙ্কর দৃশ্যটা তার মস্তিষ্কে সম্পূর্ণ বেঁধে গিয়েছে। যতবারই পাপার কথা মনে পড়ে ততবারই সেই রাতে মাম্মার ওই কান্না মাখা মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। ছোট্ট মনটা তিক্ততায় ভরে ওঠে। অনুভব করে মায়ের সঙ্গে করা অন্যায়কারীর প্রতি ঘৃণা। মন বলে ওঠে ওই ভয়ঙ্কর মানুষটা যেন আর কখনো তাদের জীবনে ফিরে না আসে। ওই রকম ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী আর কখনোই হতে চায় না আফরা। আফরার জন্মদিনে 3 দিন পেরিয়েছে কেবল। সেদিন সন্ধ্যায় রান্নাঘরে পাকোড়া ভাজতে ব্যস্ত ছিল বাণী। আফরা তখন সবে পড়তে বসেছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই বাণী রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দরজা খুলতেই দেখে দুর্জয় ফিরেছে। বাণী অবাক হয়ে বলে, দুর্জয় ঘরে প্রবেশ করতে করতে বলে, ব্যস্ততা ছিল না আজ খুব একটা, তাই দ্রুত ফিরে আসলাম। আর তাছাড়াও তোমার জন্য 2টো নিউজ আছে আমার কাছে। বাবার গলার স্বর টের পেয়ে আফরা ততক্ষণে নিজের রুম ছেড়ে বেরিয়ে এসেছে। মেয়েকে দেখে দুর্জয় হেসে বলে, বাবা মাত্র বাহির থেকে এসেছি আম্মুজি, আপনি রুমে যান, বাবা ফ্রেশ হয়ে আপনার কাছে আসছে। আফরা মিষ্টি হেসে নিজের রুমে ফিরে যেতেই বাণী প্রশ্ন করে, কি নিউজ? দুর্জয় জুতো খুলতে খুলতে বলে, প্রথম নিউজটা হলো আমি সহ স্পেশাল ফোর্সের লেফটেন্যান্টদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আতঙ্কবাদীদের ওই কেসটা সফলভাবে সম্পন্ন করার কারণে এই আয়োজনটা সামনের সপ্তাহে ঢাকা সদর দপ্তরে আয়োজিত হবে। বাণী প্রফুল্ল গলায় বলে। কংগ্রাচুলেশনস। দুর্জয় এবার উঠে বাণীর মুখোমুখি দাঁড়িয়ে বলে, আর দ্বিতীয় নিউজটা হলো একটা গোপন সূত্রে খবর পেয়েছি যে সামনের সপ্তাহে হিরণের মৃত্যুদণ্ডের রায়টাও কার্যকর হয়ে যাবে। বাণীর প্রফুল্লতাটা ম্লান হয়, বিড়বিড়িয়ে বলে, অবশেষে। দুর্জয় বাণীর কাঁধে হাত রেখে বলে, ওই লোকটা দেখা করতে চাইছে তোমার সাথে শেষবারের মতো। দুঃসাহসিক আবদার করে বসেছে। তুমি কি চাও? বাণী বিস্মিত হয়। দেখা করতে চায় মানে? কি কারণে? মরার আগে বাণীর জীবনটা আবার নরক বানিয়ে দেওয়ার নতুন কোনো পায়তারা নাকি? বাণী ওই লোকটাকে এক বিন্দু ভরসা করতে পারে না। অভিশপ্ত একটা লোক, যার জীবনেই ওই লোকের ছায়া পড়ে তাদের প্রত্যেকের জীবনটা দুর্বিষহ করে তোলে। বাণীর এই নতুন জীবনটাও যদি আবার এলোমেলো হয়ে যায়। 10 ফুট বাই 6 ফুট আয়তনের ছোট্ট অন্ধকারে মোড়ানো একটি নির্জন প্রকোষ্ঠ। জেলের ভেতরেই যেন আরেকটি জেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য তৈরি বিশেষ এই প্রকোষ্ঠটিকে কন্ডেম সেল বলা হয়। সেল জুড়ে কেমন একটা গা ছমছমে ভাব। এটাই সেই সেল যেখান থেকে রায়প্রাপ্ত আসামিকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হয়। অনেকের ধারণা কন্ডেম সেল হলো সেই সেল যেখানে পৃথিবীর আলো বাতাসের কিচ্ছুটি প্রবেশ করতে পারে না। রাত তখন হয়তো 7টা বাজে। চোখ বুজে বসে থাকা আসামির মাথাটা তখন কিছুটা মেঝের দিকে ঝুঁকে আছে। বাইরে থেকে দেখতে তাকে বেশ শান্ত মনে হচ্ছে। ভেতরের অবস্থা সম্পর্কে জানাটা নেহাতি অপ্রয়োজনীয়। হঠাৎ একজন পুলিশি পোশাক গায়ে চড়ানো পুরুষের গলা শুনে সে মাথা তুলে তাকায়। এই যে, তাড়াতাড়ি চলো, দেখা করতে আসছে তোমার সাথে। শেষ ইচ্ছা পূর্ণ করা হয়েছে তোমার? হিরণ ম্লান হাসে। সে জানতো বাণী আসবে, শেষ দেখাটা যে এখনো বাকি। হাতে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় হিরণ। রিমান্ডে পাওয়া আঘাতের ফলস্বরূপ ডান পাটায় ভর দিতে খুব অসুবিধা হয় তার। আঘাতটা হয়তো খুব সম্ভবত হাড়ে লেগেছিল, তবে তা কারো সামনে প্রকাশ করে না হিরণ। নিজেকে দুর্বল প্রদর্শন করা তার স্বভাব বহির্ভূত কাজ। উক্ত পুলিশের লোকটা একটা চাবির গোছা হতে নির্দিষ্ট চাবি দ্বারা সেলের দরজাটা খুলে দিতেই হিরণ নীরবে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার হাতে পরানো হয় হ্যান্ডকাপ।
মস্ত বড় আসামি কিনা। একটা সাধারণ শূন্য সেলের সামনে এনে হিরণের হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়। সেলের ভেতর তাকে প্রবেশ করিয়ে লোহার শিকের দরজাটা বাহির থেকে চাবি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। হিরণ কিছুটা অবাক সুরে বলে, ছেলে কেন আনা হলো না? আমাকে দেখা করাবে বলেছিল, এখানে কেন আমি? পুলিশটা বিরক্তিকর গলায় শুধায়, এখানেই দেখা হবে। সাধারণত সেলের সামনে এসে দেখা করার সুযোগ খুব একটা দেওয়া হয় না। ফাঁসির আসামির সঙ্গে তো আরো আগেই না, কিন্তু ওনারা বিশেষ অনুমতি নিয়ে এই ব্যবস্থা করেছেন। বাহিরে অপেক্ষা করছেন, এখানেই এসে পড়বে।